ড্রামার শুরুতে আমরা একটি কিউট ফুড ফ্যারিকে দেখতে পাই। ওর নাম হচ্ছে ফ্যাং লিলি। ওকে আমরা ফ্যাং বলেই ডাকবো। তো ফ্যাং লিলি আমাদেরকে নিজের সম্পর্কে বলে যে ও নোবেল লিখতে খুবই পছন্দ করে। ওর নোবেলগুলো অনেক বেশি রোমান্টিক আর সুইট হয়, কিন্তু ওর প্রত্যেকটি নোবেলেই স্যাড এন্ডিং দেয়, কারণ এটা করে ও মজা পায়। এরপর আমাদেরকে মর্টাল রিয়ালাম দেখানো হয়, যেখানে আমরা আমাদের গল্পের হিরো ইয়নচেংকে দেখতে পাই। ইয়নচেং হচ্ছে এখানকার সিটি লর্ড। তো ইউয়ান চ্যাং এখানকার ম্যাচমেকিং গডের মন্দিরে আসে প্রার্থনা করার জন্য, যাতে ও ট্রু লাভকে খুঁজে পায়। ও এখানে প্রার্থনা করে যেন গড ওকে একটি ভালো মেয়ে জুটিয়ে দেয়, যে সবসময় ওর খেয়াল রাখবে, ওকে সত্যিকারের ভালোবাসবে। তো তখনই আমরা সেই মন্দিরে কাউকে একটা পড়তে দেখি। আমরা দেখতে পাই এটা আসলে ফ্যাং ছিল। তো ফ্যাং এখানে কি করে আসলো সেটা আমরা একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে আসব। দেখা যায় ফ্যাং নিজের নভেল লিখছিল, তখনই সেখানে ম্যাচমেকিং গড চলে আসে, যে ওকে লাল সুতো দেখায়। ফ্যাং তখন বলে, তুমি এটা আমার জন্য কেন নিয়ে এসেছো? এটা তো কাপলদের জন্য। ম্যাচমেকিং গড বলে, এসবের কথা তুমি ভুলেই যাও, এটা আমি তোমার জন্য আনিনি। তুমি এমনিতেও হ্যাভেনে অনেক গন্ডগোল পাকিয়ে রেখেছো, যার জন্য তোমাকে শাস্তি হিসেবে মর্টাল রিয়ালমে পাঠিয়ে দেওয়া হবে। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে ইউয়ান চেং একটি ছবি পায়, যেটা আর কারণ নয় বরং ফ্যাংয়েরই ছিল। তখনই হঠাৎ করে আকাশ থেকে একটি চামচ পড়ে ইউয়ান চেং এর মাথার উপর, যার কারণে ও সেখানেই অজ্ঞান হয়ে যায়। আসলে ওই চামচটি আর কারণ নয় বরং আমাদের ফ্যাংয়েরই ছিল। ফ্যাং তখন হ্যাভেন রিয়ালমে ফেরত যাওয়ার জন্য জোরে জোরে ম্যাচমেকিং গডকে ডাকতে থাকে, কিন্তু ম্যাচমেকিং গড ওর কোনো সাড়া দেয় না, যেটাতে ও ম্যাচমেকিং গডের মূর্তিটি ভেঙে ফেলতে যায়। তখনই সেখানে ম্যাচমেকিং গড চলে আসে আর ওকে এমনটা করতে নিষেধ করে। ফ্যাং তখন বলে, তাড়াতাড়ি বলে ফেলো যে আমি কি করে আবার হ্যাভেন রিয়ালমে ফেরত যাব। ম্যাচমেকিং গড তখন বলে, যদি তুমি তোমার জীবন সঙ্গীকে খুঁজে বের করতে পারো তাহলেই তুমি আবার ফেরত যেতে পারবে। ফ্যাং তখন একটু ভাবে আর পরক্ষণেই ও ম্যাচমেকিং গডকে অনুরোধ করতে থাকে যাতে ওর জীবনসঙ্গী খুঁজে দিতেও সাহায্য করে। ম্যাচমেকিং গড তখন ওকে ওই লাল সুতোটি দেয় আর বলে, এটার দ্বারাই তুমি তোমার জীবনসঙ্গীকে খুঁজে পাবে। পরের দিনে আমাদেরকে ইউয়ানচেং এর ম্যানশন দেখানো হয়, যেখানে ইউয়ানচেং এর গার্ড এক এক করে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছিল, কারণ ইউয়ানচেং এদের মধ্যেই একজনকে বিয়ে করবে। তো তার মধ্যে আমরা ফ্যাংকেও দেখতে পাই। ফ্যাং তো এখানে এসেছিল নিজের জীবনসঙ্গীকে খোঁজার জন্য। তখনই সেখানে কালো মাস্ক পরা একটি মেয়ে চলে আসে। আসলে এই মেয়েটি একটি গুপ্তচর ছিল, আর ফ্যাং যেহেতু ওর মতো কালো মাস্ক পরেছিল তাই ও ভাবছে ফ্যাং ও ওদের সঙ্গী। মেয়েটি এখানে লর্ড লেং এর কথায় সিটি লর্ড অর্থাৎ ইয়নচেংকে মারতে এসেছে। তখনই সেখানে ইয়নচেং চলে আসে ও ইয়নচেং এর উপর হামলা করে দেয়, কিন্তু ইয়নচেং এর সঙ্গেও পেরে ওঠে না। ও তখন ফ্যাংকে বলে, আমাকে সাহায্য করো। ফ্যাং তো কিছুই বুঝতে পারছিল না। মেয়েটি তখন কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় আর ফ্যাংকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ধাক্কা দেওয়ার জন্য ফ্যাং গিয়ে পড়ে ইউয়ানচেং এর উপর। ওদের তখন ভুলবশত কিস হয়ে যায়। এরপর ইউয়ানচেং সেখান থেকে উঠে যেতে গেলে ফ্যাং ওর মাথায় ওর নোবেল বইটি ছুঁড়ে মারে, যার কারণে ইউয়ানচেং সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরের সিনে আমাদেরকে ইন্টারভিউ সিন দেখানো হয়, যেখানে ফ্যাংকেও দেখতে পাই। ফ্যাং নিজের মুখে অদ্ভুত ধরনের মেকআপ করে রেখেছিল, যাতে ইউয়ানচেং ওকে চুজ না করে, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ ছিল। ইউয়ানচেং সবার মধ্যে ওকেই চুজ করে ওর এই অদ্ভুত ধরনের মেকআপ করার জন্য। ইউয়ানচেং এর গার্ড তখন বলে, লর্ড আরেকবার ভেবে দেখুন, আপনি কি সত্যি এনাকে নেবেন? ইউয়ানচেং তখন বলে, আমি এই নিয়ে আর বেশি কথা বাড়াতে চাই না। এরপর সিনে দেখানো হয় ফ্যাংকে একটি মেড গোসল করিয়ে দেয়। ফ্যাং এর মেড ওর অনেক প্রশংসা করতে থাকে আর বলতে থাকে, আপনি অনেক সুন্দর। তখনই বাইরে থেকে একটি গার্ড বলে, এক্ষুনি সিটি লর্ড এখানে আসছে। যেটা শুনে ও তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি উঠে নিজের মেকআপ আবারও করতে থাকে। ওর মেড তখন ওর জন্য চা আনতে যায়, কিন্তু তখনই ওকে কেউ পিছন থেকে মেরে অজ্ঞান করে ফেলে আর সেখান থেকে ফ্যাংকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর ফ্যাংয়ের যখন জ্ঞান ফেরে তখন ও নিজের সামনে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম হচ্ছে ঝি, যাকে সবাই এই ম্যানশনে ম্যাডাম ঝি বলে ডাকে। ফ্যাং তখন জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন কিডন্যাপ করেছো? ম্যাডাম ঝি বলে, আমারও তো শখ নেই কাউকে কিডন্যাপ করার। ফ্যাং বলে, তাহলে আমি এখান থেকে চলে যাই? ম্যাডাম ঝি বলে, না, একবার যখন তুমি এখানে এসেছো তখন তুমি আমার, কারণ এটা আমার জায়গা। তখনই সেখানে আরেকটি মেয়ে চলে আসে। এই মেয়েটির নাম হচ্ছে শিয়া। আমাদেরকে তখন জানানো হয় যে শিয়া ইউয়ানচেংকে পছন্দ করে আর ওকে বিয়ে করতে যায়। শিয়া এখানে এসে ফ্যাংকে নিয়ে মজা করতে থাকে। ও
ওর অদ্ভুত ধরনের মেকআপ করার জন্য, যেটা দেখে ম্যাডাম ঝি বলে ও কিন্তু তোমার থেকেও সুন্দর, তাই ওকে নিয়ে মজা করা বন্ধ করো। শিয়া এটা শুনে হাসতে থাকে। ম্যাডাম ঝি তখন বলে তোমার বিশ্বাস হচ্ছে না, চলো এটা নিয়ে একটি বেট ধরা যাক। যদি তুমি জেতো তাহলে আমি তোমাকে টাকা দেব, আর যদি আমি জিতি তাহলে তুমি আমাকে টাকা দেবে। পরক্ষণে দেখানো হয় ম্যাডাম ঝি ও সমস্ত মেকআপ মুছে ফেলে। যেহেতু শিয়া বেটটি হেরে গেছে তাই ও ম্যাডাম ঝিকে টাকা দিয়ে দেয়। এরপর ফ্যাং সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু শিয়া ওকে থামিয়ে দেয় আর বলে তোমার জন্য আমি বেটটি হেরে গেলাম, এর মাসুল তো তোমাকে গুনতেই হবে। শিয়া তখন ওর সামনে অনেকগুলো মাংস রাখে আর বলে যদি তুমি বলতে পারো কোনটা কিসের মাংস তাহলেই তুমি এখান থেকে যেতে পারবে, না হলে তুমি এখান থেকে যেতে পারবে না। শিয়া তখন মনে মনে বলে এর মধ্যে আমি এক ধরনের বিষ মিশিয়ে রেখেছি, আর এটা যখন তুমি শুকবে তখন তোমার চেহারাটি নষ্ট হয়ে যাবে। এদিকে ফ্যাং যেহেতু ফুড ফেরি ছিল তাই ও খুব সহজেই বলে দেয় যে কোনটা কিসের মাংস ছিল। এদিকে দেখানো হয় ইউয়ান চেং এর কাছে ওর গার্ড এসে বলে যে ম্যাডাম ফ্যাং এখন ম্যাডাম ঝি এর কাছে আছে। যেটা শুনে ইউয়ান চেং তো একটু শান্তির নিঃশ্বাস ফেলে, কারণ ও ম্যাডাম ঝিয়ের উপর অনেক বেশি ভরসা করে। এরপর দেখানো হয় ইউয়ান চেং এর গার্ড ইউয়ান চেং এর কাছে একটি নভেল বুক নিয়ে আসে আর জিজ্ঞাসা করে আপনি নভেল কবে থেকে পড়া শুরু করলেন। ইউয়ান চেং তখন সেই নভেলটি হাতে নেয় আর ওর মনে পড়ে যায় এই নভেল বইটি দিয়েই ফ্যাং ওর মাথায় বাড়ি মেরেছিল। পরের দিন সকালবেলা আমাদেরকে দেখানো হয় শিয়া, ম্যাডাম ঝি আর ফ্যাং একসঙ্গে ঘুমিয়েছিল। তখন শিয়া ঘুম থেকে উঠে ফ্যাংয়ের মুখের দিকে তাকায় আর অবাক হয়ে যায়, কারণ ফ্যাংয়ের মুখে এখনো কিছুই নষ্ট হয়নি আর ওই বিষের প্রভাব ফ্যাংয়ের উপরে একটুও পড়েনি। ও তখন রেগে গিয়ে ফ্যাংকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয় আর এমন প্রিটেন্ড করতে থাকে যেন ও কিছু জানেই না। ম্যাডাম ঝি তখন ঘুম থেকে উঠে ওদেরকে ধমক দিয়ে চুপ থাকতে বলে আর বলে ওর ঘুম যেন নষ্ট না করে। পরের সিনে দেখানো হয় শিয়া নিজের ভাইয়ের কাছে যায় আর ওকে ফ্যাংয়ের বিষয়ে সবকিছু জানায়। শিয়ার ভাই তখন ফ্যাংয়ের উপরে ভালোভাবে নজর রাখতে বলে। এদিকে দেখানো হয় ইউয়ান চেং এর গার্ড ইউয়ান চেং এর কাছে আসে আর বলে ফ্যাংকে ম্যাডাম ঝিয়ের ম্যানশনেও পাওয়া যাচ্ছে না, ও সেখান থেকেও পালিয়ে গেছে। ইউয়ান চেং তখন একটু চিন্তায় পড়ে যায়, ওর গার্ড তখন একটু ভাবে আর তখনই ওর মাথায় আসে এখন হয়তো ফ্যাং এই সিটি থেকে বাইর হওয়ার চেষ্টা করছে, তাই ওকে নিশ্চয়ই সিটির বর্ডারেই খুঁজে পাওয়া যাবে। এদিকে দেখানো হয় ফ্যাং সত্যি সত্যি সিটি থেকে বের হওয়ার জন্য সিটি বর্ডারে এসেছিল। তখনই সেখানে ওই বোর্ডের মালিক চলে আসে। ওই বোর্ডের মালিককে বলে যে ওর বাবা নাকি অসুস্থ, তাই এক্ষুনি ওকে সিটির বাইরে যেতে হবে। এতে মেয়েটি ওকে নিয়ে যেতে রাজি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে ইউয়ান চেং চলে আসে আর জিজ্ঞাসা করে তোমার বোর্ডের ভিতরে কে। মেয়েটি তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমি ওকে ইচ্ছা করে নেইনি, বরং ও জোর করে আমার বোর্ডে উঠে পড়েছে। ইয়ন চেন তখন বোর্ডের ভিতরে ঢোকে, কিন্তু ফ্যাং তো অস্বীকার করতে থাকে যে ও নাকি ফ্যাং নয়, ও অন্য একটি মেয়ে। এটা দেখে ইউয়ান চেং ওর মাস্কটি খুলে ফেলে আর বুঝতে পারে এটাই আসলে ফ্যাং। তখন ও ওকে নিয়ে যেতে চায়, কিন্তু এই টানাটানিতে বোটটি নড়ে চড়ে ওঠে, যার কারণে ওরা একে অপরের উপর পড়ে যায়। তখনই সেখানে ইউয়ান চেং এর গার্ড চলে আসে আর ও ওদেরকে দেখে ভুল ভেবে নেয়। এরপর ফ্যাংকে ইউয়ান চেং এর ম্যানশনে ফেরত আনা হয়। যেহেতু ফ্যাং ইউয়ান চেং এর আদেশ অমান্য করেছে তাই ওকে শাস্তি দেওয়া হবে, আর এখানেও শাস্তিটা অনেকটা ফানি ছিল। ইউয়ান চেং ওকে লাথি মারবে আর ওই পুকুরে ফেলে দেবে। ইউয়ান চেং এর গার্ড বলে যে আমাদের লর্ডের আদেশ অমান্য করে তাকে আমরা এই শাস্তি দিয়ে থাকি। ফ্যাং তো ওদের কাছে অনেক বেশি অনুরোধ করতে থাকে, কিন্তু ওরা ওর কোনো কথাই শোনে না। এরপর ইউয়ান চেং ওকে লাথি মারতে যায়, কিন্তু ফ্যাং তখন ওর পাটি টেনে ধরে, যার কারণে ওরা দুজন একসাথে ওই পুকুরে পড়ে যায়। এরপর ওরা দুজন উপরে উঠে আসে। তখন ফ্যাং ইউয়ান চেংকে বলে তুমি এখন চাইলে আমাকে লাথি মারতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। কিন্তু ইউয়ান চেং ওর উপরে রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় ইউয়ান চেং এর গার্ড ইউয়ান চেং এর কাছে জোর করে ফ্যাংকে নিয়ে আসে আর সেখানকার দরজাটি আটকে দেয়। ইউয়ান চেং তখন জোর করে ফ্যাংকে কোলে তুলে নেয়। বাইরে থেকে ইউয়ান চেং এর গার্ড ফ্যাংয়ের চিৎকার শুনতে পাচ্ছিল। ও তখন ইউয়ান চেংকে মোটিভেট করতে থাকে আর বলতে থাকে ভালো করে চেষ্টা করুন, যেন 2-3 বছরে 4-5টা গুড়াগাড়ার বাপ হয়ে যান। এদিকে ইউয়ান চেং যখনই ফ্যাংয়ের কাছে যেতে যাবে তখনই ওই টানাটানির জন্য ওর মাথায় ব্যথা পেয়ে যায়। এতে তখন ও অনেক বেশি রেগে যায়। এই রাগটার মতো ফ্যাং ইউয়ান চেং এর হাত থেকে বেঁচে যায়। ও তো তখন শান্তির নিঃশ্বাস ফেলে। এদিকে দেখানো হয় শিয়া ম্যাডাম ঝিকে কিছু একটা করতে বলে, কারণ ও জানতে পেরে গেছে যে আজকে ফ্যাং আর ইউয়ান চেং একই রুমে একসাথে থাকবে। এতে ম্যাডাম ঝি বলে তো এটা তো ভালো কথা,
এতে আবার আমি কি করব? তখনই সেখানে একটি মেড চলে আসে। মেডটি বলে, আমি কিচেন থেকে কিছু মাংস খেয়েছিলাম, যার কারণে আমার মুখটা এরকম হয়ে গেছে। ম্যাডাম ঝি এটা দেখে চিন্তায় পড়ে যায়। ম্যাডাম ঝি ঠিক করে ওই বিষয়টি সিটি লর্ড অর্থাৎ ইয়নচেংকে জানাবে, যেটা শুনে শিয়া তো ভয় পেয়ে যায়। এদিকে দেখানো হয় ইয়নচেং তো ঘুমিয়ে পড়ে, আর এই সুযোগ নিয়েই ফ্যাং সেখান থেকে বাইরে বের হয়ে যায়। তখনই সেখানে একটি লোক চলে আসে। ফ্যাং তখন লোকটির হাতে একটি লাল সুতো দেখতে পায়। এতেও মনে করে এই হলো ওর জীবনসঙ্গী। ও তখন লোকটিকে জড়িয়ে ধরে, কিন্তু ওই লোকটি তখন ফ্যাংকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে ইউয়ানচেং চলে আসে। ইউয়ানচেংকে দেখে ফ্যাং তো অনেক বেশি রেগে যায়, কারণ ওর মনে হচ্ছিল ইউয়ানচেং এর জন্যই লোকটি সেখান থেকে চলে গেছে। তখনই সেখানে ম্যাডাম ঝি আসিয়া চলে আসে। ম্যাডাম ঝি ওকে সব কিছু খুলে বলে ওই মেয়েটির ব্যাপারে, যে ওই কিছু মাংস খেয়ে ওই মেয়েটির মুখে কি অবস্থা হয়েছে। শিয়া তখন বলে, আমার তো ফ্যাংয়ের উপরেই সন্দেহ হচ্ছে, নিশ্চয় এটা ওরই কাজ। এবার শিয়ার এসব কথা ফ্যাং তো শুনে ফেলে। ফ্যাং এসে ওদের উপর রাগ দেখাতে থাকে আর বলে ও কেন এটা করতে যাবে। কিন্তু পরক্ষণেই ফ্যাং মনে মনে ভাবে, ওরা যা বলছে এতে তো আমারই লাভ হবে। যদি ইয়নচেং আমার উপরে রেগে যায় তাহলে তো আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে বের করে দেবে। তখন আমি বাইরে বেরিয়ে নিজের জীবনসঙ্গীকে খুঁজে বের করতে পারবো। আর এটা ভেবেই ফ্যাং ইয়নচেং এর কাছে সবটা স্বীকার করে আর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। ইয়নচেং তখন ওর উপরে অনেক রেগে যায়। তখনই সেখানে ইয়নচেং এর গার্ড চলে আসে আর বলে, দং ইউয়ান সিটির লর্ড আমাদের সিটিতে এসেছে। এখানে আমি বলে রাখি, ইয়নচেং এর সিটি আর দং ইউয়ান সিটি এই দুই সিটি একে অপরের শত্রু রাজ্য। ইয়নচেং তখন সেখান থেকে শিয়া আর ফ্যাংকে বেরিয়ে যেতে বলে। ম্যাডাম ঝি তখন বলে, আমার মনে হয় এই বৃষ্টি দেওয়ার পিছনে দং ইউয়ান সিটির লোকেদের কোনো হাত আছে, কারণ আগেরবার যখন আমি বর্ডারে গিয়েছিলাম তখন আমি এই একই প্রবলেম দেখেছিলাম। আর তাছাড়া এই বৃষ্টি দং ইয়ন সিটি থেকে এসেছে। ইয়নচেং তখন ম্যাডাম ঝিকে আদেশ দেয় ওদের উপরে নজর রাখার জন্য। এরপর আমাদেরকে ইয়নচেং এর বোনকে দেখানো হয়, যে নিজের সার্ভেন্টদের সাথে দুইটি মুরগির লড়াই দেখছিল। তখনই সেখানে ফ্যাং চলে আসে। ওখান থেকে একটি মুরগি তখন ফ্যাংয়ের গায়ের উপরে পড়ে। ফ্যাং তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, যেটা দেখে ইয়নচেং এর বোন বাই ওকে দেখে হাসতে থাকে, যেটা দেখে ফ্যাংয়েরও রাগ হয়ে যায়। ও তখন সেখান থেকে একটি মুরগি নিয়ে সোজা রান্নাঘরে চলে যায় আর সেখানকার দরজা আটকে দেয়। এদিকে বাইরে বাই তো দরজা ধাক্কাতে থাকে। তখনই সেখানে ইয়নচেং চলে আসে। ইয়নচেং এক লাথিতে দরজাটি ভেঙে দেয়, কিন্তু ভিতরে আসতে দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে ফ্যাং তো ওই মুরগিটি স্যুপ বানিয়ে ফেলেছিল আর খেয়েও ফেলেছিল। ইয়নচেং তখন ওই স্যুপটি টেস্ট করে, ওর তো অনেক বেশি ভালো লাগে। এটা দেখে বাই তো অনেক রেগে যায়। তখনই ফ্যাং ওর মুখেও স্যুপটি ভরে দেয়। স্যুপটি খেয়ে ওরও অনেক ভালো লাগে। এখন বাই ফ্যাংয়ের উপরে এত বেশি খুশি হয়ে গিয়েছিল যে ওর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। এরপরে সিনে আমরা ওদের দুজনকে একটি রেস্টুরেন্টে যেতে দেখি। আসলে ওরা এখানে চিকেন স্যুপ খেতে এসেছিল, কিন্তু তখনই সেখানে একটি লোক চলে আসে আর বলে, ভিতরে আমাদের লর্ড আছে, তাই এখন এর ভিতরে কেউই যেতে পারবে না। কিন্তু ওরা ওর কোনো কথা শোনে না আর জোর করে ভিতরে ঢুকে যায়। তখনই সেখানে ওদের লর্ড চলে আসে। এখানে আমাদেরকে ওর পরিচয় দেওয়া হয়, ও হচ্ছে দং ইউয়ান সিটির লর্ড, ওর নাম হচ্ছে মো। মো তখন বলে, তোমাদের জিও সিটির লোকেরা কি ঠিকমতো ম্যানার্সও জানে না? আমি তো বাইরে একটি গাইডকে দাঁড় করে রেখে এসেছি, সে নিশ্চয়ই তোমাদেরকে বলেছে যে এখন ভিতরে একজন আছে, তারপরও তোমরা কেন ভিতরে ঢুকলে? বাই তখন ওর উপর অনেক বেশি রেগে যায় আর এটা নিয়ে ওদের মধ্যে তর্কাতর্কি হতে থাকে, যেটা মারামারির রূপ নেয়। মো জানতো না যে বাই একজন মেয়ে, কেননা ওরা এখানে ছেলে ছদ্মবেশ নিয়ে এসেছিল। তাই মো মারামারি করতে গিয়ে ওর ভুল জায়গায় টাচ করে ফেলে। বাই তখন অনেক বেশি রেগে যায় আর ওর সঙ্গে মারামারি করতে থাকে। ফ্যাং তখন নিজের জাদু দিয়ে সেখানে পপকর্ন আনে আর পপকর্ন খেতে খেতে ওদের মারামারি দেখতে থাকে। এদিকে মারামারি করতে গিয়ে বাই তো মোয়ের উপরেই পড়ে যায়। তখন সেখানে ইয়নচেং চলে আসে। উপরে তখন আমাদেরকে একটি লোককে দেখানো হয় আর এই লোকটিও প্রিন্স মোয়ের সঙ্গে এসেছে। এখানে আমাদেরকে ওর পরিচয় জানানো হয়, ওর নাম হচ্ছে লর্ড লিং। তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি, আমরা প্রথমে যে গুপ্তচর মেয়েটিকে দেখেছিলাম, অর্থাৎ যে ইয়নচেংকে মারতে এসেছিল, ওই মেয়েটিকে এই লিংই পাঠিয়েছিল। তো এরপর লিং নিচে নেমে আসে আর সবার সাথে মোকে পরিচয় করিয়ে দেয় যে মো হচ্ছে দং ইয়ন সিটির লর্ড। এটা শুনে ওরা একটু অবাক হয়ে যায়। ফ্যাং তখন অদ্ভুতভাবে মোয়ের দিকে তাকিয়ে থাকে আর এর কারণ যথেষ্ট, কারণ ও যেহেতু একজন নোবেল রাইটার,
সেহেতু ও সবাইকে নিয়ে লাভ স্টোরি বানাতে থাকে। আর ওর মাথায় এখন মো আর বাইয়ের লাভ স্টোরি ঘুরছে। কিন্তু ইউয়ান চেং এটা দেখে অন্য কিছুই ভেবে নেয় আর মনে মনে অনেক বেশি জেলাস হতে থাকে। পরে সিনে দেখানো হয় ইউয়ান চেং ওর গার্ডকে জিজ্ঞাসা করে, মো আর আমার মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে কে বেশি হ্যান্ডসাম। এতে তখন ওর গার্ড মো এর অনেক বেশি প্রশংসা করতে থাকে যে মো অনেক হ্যান্ডসাম, যে কোনো মেয়েই ওকে দেখে ফিদা হয়ে যাবে। তারপর ও যখন কাজ করে তখন ওকে হ্যান্ডসাম লাগে আর মার্শাল আর্টে ও অনেক বেশি পারদর্শী। এগুলো শুনে ইয়ন চ্যাং এর তো অনেক বেশি রাগ হতে থাকে। ও তখন মনে মনে ইমাজিন করতে থাকে যে ফ্যাং আর মো একসাথে রোম্যান্স করছে আর ওরা দুজন একে অপরের সঙ্গে এটা প্ল্যান করছে যে কিভাবে ইয়ন চ্যাংকে মারা যায়। এখন ইয়ন চ্যাং তো এগুলো আর নিতে পারছিল না, ওর তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর সিনে আমাদেরকে একটি পার্টি দেখানো হয়। আসলে মো এর জন্য ওয়েলকাম পার্টি রাখা হয়েছে, যেখানে আমরা ফ্যাংকে দেখতে পাই। ও তো শুধু খাবার খেয়েই যাচ্ছিল আর ইয়ন চেং ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। ফ্যাং তখন ইয়ন চেংকে বলে, যাই হোক, এই পার্টিতে তুমি একটি ভালো জিনিস রেখেছো, এই খাবারগুলো অনেক মজা হয়েছে। যেটাতে ইয়ন চেং এর তো ওর উপর অনেক রাগ হতে থাকে। এরপর মো ইয়ন চেংকে জানায় ও এখানে বিয়ের বিষয়ে কথা বলতে এসেছে। ইয়ন চেং তখন বলে, তুমি নির্দ্বিধায় বলতে পারো, কিন্তু এখন নয়, আমি এটা পরে শুনবো। এতে তখন মো আর কিছু বলে না। এরপর পার্টি শেষ হয়ে গেলে ইউয়ান চেং ফ্যাং এর কাছে যায় আর ওকে মো এর বিষয়ে জিজ্ঞাসা করে। ও জিজ্ঞাসা করে যে মোকে তোমার কেমন লাগে। এতে তখন ফ্যাং বলে ও অনেক হ্যান্ডসাম আর অনেক ভালো। এটা শুনে ইউয়ান চেং এর তো অনেক বেশি রাগ হয়ে যায়। ও বলে, আর একবার যদি আমি মো এর কথা তোমার মুখে শুনি তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। যেটা শুনে ফ্যাং তো খুশি হয়ে যায়, কারণ ও তো ওর থেকে ডিভোর্সই চায়। ফ্যাং বলে, এমনিতেও তোমার আরও 2টা ওয়াইফ আছে আর আমি তোমাকে চাইও না, ভালোই হবে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এটা শুনে ইয়ন চেং এর মন তো খারাপ হয়ে যায়, কারণ ও কখনো আশাই করেনি যে ফ্যাং ওর কাছ থেকে ডিভোর্স চায়। ও তখন ফ্যাংকে বলে, কিছুদিন অপেক্ষা করো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার স্বাধীনতা তোমাকে ফিরিয়ে দেবো। এরপর সিনে দেখানো হয় বাই ফ্যাং এর কাছে আসে আর বলে, মোকে শাস্তি দেওয়ার আমি একটি উপায় পেয়েছি। ও তখন বলে, প্রথমে আমি মোকে নিজের প্রেমের জালে ফাঁসাবো, তারপর ওকে আমি ধোকা দেব। এর থেকে বড় শাস্তি ওর জন্য আর কিছুই হতে পারে না। বাই ফ্যাংকে ওর এই কাজে সাহায্য করতে বলে, কিন্তু ফ্যাং প্রথমে করতে চায় না। বাই তখন ওকে জোরাজোরি করে, এতে ফ্যাং করতে রাজি হয়ে যায়। এদিকে আমরা মোকে দেখতে পাই যে নিজের প্র্যাকটিস করছিল। তখনই ও নিজের প্র্যাকটিস থামিয়ে দেয় আর একটি প্রেমের কবিতা গাইতে থাকে। আসলে ও বুঝতে পেরেছিল যে এখানে বাই আসছে। তখনই বাই সেখানে ঢং মারতে মারতে চলে আসে আর অদ্ভুতভাবে মোয়ের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এভাবে ফ্লার্ট করা আসলে ওকে ফ্যাংই শিখিয়ে দিয়েছে। মো তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মোয়ের লিং এর সঙ্গে দেখা হয়ে যায়। ওদের কথা থেকে আমরা বুঝতে পারি মো আসলে এখানে বাইকে বিয়ে করতে এসেছে, কারণ মোয়ের মতে যদি এই সিটির রাজকন্যার সঙ্গে ওর বিয়ে হয় তাহলে 2 সিটিতেই শান্তি বজায় থাকবে। কিন্তু লিং এর মাথায় তো অন্য কিছুই ঘুরছিল। এরপরের সিনে আমরা লিংকে শিয়ার ভাইয়ের সঙ্গে দেখা করতে দেখি। এখানে ওরা দুজন মিলে প্ল্যান করে যে ইউয়ান চেংকে ফাঁসানোর জন্য ওরা ফ্যাংকে নিজেদের কাজে ব্যবহার করবে, কারণ ওরা এটা বুঝতে পেরেছে যে ফ্যাং ইউয়ান চেং এর অনেক বড় একটি দুর্বলতা। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় শিয়ার ভাই শিয়ার সঙ্গে দেখা করতে আসে আর শিয়াকে বলে ও যেন ফ্যাংকে মারার চেষ্টা না করে। শিয়া জিজ্ঞাসা করে, কিন্তু কেন? এতে ওর ভাই বলে, কারণ ও আমাদের কাজে লাগতে পারে, ওকে কাজে লাগিয়েই আমরা ইউয়ান চেংকে জব্দ করব। যেটা শুনে শিয়া বলে, আমি শুধু ইউয়ান চেংকে চাই আর কিছুই চাই না। আর দিন দিন ফ্যাং ইউয়ান চেং এর অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছে, ওর একটা ব্যবস্থা তো আমার করতেই হবে। ওকে আমি মারবো না, কিন্তু ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর সিনে আমরা ফ্যাংকে খাবার খেতে দেখি। খাবারটি খেয়ে ও ওখানে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে শিয়া চলে আসে। শিয়া তখন একটি ছুরি বের করে ওর মুখটি নষ্ট করতে যায়, কিন্তু তখনই সেখানে ম্যাডাম ঝি চলে আসে। শিয়া আর কিছুই করতে পারে না। এরপর ম্যাডাম ঝি ফ্যাংকে ডেকে তোলে আর ফ্যাংকে বলে, তুমি বলেছিলে যে তুমি নাকি ওই মেয়েটিকে বিষ দিয়েছো, তাই এখন আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। ফ্যাং ওকে বোঝানোর চেষ্টা করে যে ওই মেয়েটিকে বিষ দেয়নি, কিন্তু ফ্যাং যেহেতু আগে এটা স্বীকার করে নিয়েছিল তাই ঝি আর ওর কথা বিশ্বাস করতে চায় না। এতে তখন ফ্যাং ওর কাছে 3 দিনের সময় চায় আর বলে ও যে ইনোসেন্ট এটাও প্রমাণ করে ছাড়বে। এতে ঝি রাজি হয়ে যায়। এরপর আমরা শিয়ার ভাই আর লিংকে ওই মিস্টেরিয়াস লোকের কাছে আসতে দেখি,
আর এই মিস্টেরিয়াস লোককে আমরা আগেই দেখেছিলাম, ফ্যাং যাকে নিজের জীবনসঙ্গী ভেবেছিল। এদিকে দেখানো হয় বাই ফ্যাংয়ের কাছে আসে আর জিজ্ঞাসা করে, এই নোবেলটি কি তুমি লিখেছো? এতে ফ্যাং বলে দেয় হ্যাঁ। বাই তখন জানতে পারে ও আসলে একজন ফুড ফ্যারি। ও তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও ফ্যাংয়ের অনেক বড় ফ্যান। এরপর ফ্যাং ওকে জিজ্ঞাসা করে, তুমি কি মোকে পছন্দ করো? এটা শুনে বাইয়ের মন তো খারাপ হয়ে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে শিয়া আর ম্যাডাম ঝি মিলে ওকে বোঝাচ্ছিল যে মো আসলে ওকে নয়, বরং ফ্যাংকে পছন্দ করে। ও এটা ফ্যাংকে জানায়। ফ্যাং এটা শুনে বলে, তুমি এসব রুমার্সে কান দিও না, মো আসলে তোমাকেই পছন্দ করে। এরপরে সিনে আমরা দেখি ওরা দুজন মিলে ইওয়ান চ্যাং এর ম্যানশনের সামনে শহরে সবার কাছে ফ্যাং এর লেখা হয় নোবেলগুলো বিক্রি করতে থাকে। ফ্যাং তখন মনে মনে ভাবে, এই সুযোগ, এখন আমি এখান থেকে কেটে পড়ি। কিন্তু ও যখন সেখান থেকে পালাতেই যাবে তখনই ওকে বাই দেখে ফেলে। এতে তখন ওর মন অনেক খারাপ হয়ে যায়। এদিকে ইওয়ান চেং নিজের গার্ডের সঙ্গে প্ল্যান করছিল যে কিভাবে ফ্যাংকে পটানো যায়। ওরা তখন ঠিক করে যে ফ্যাংয়ের নামে ওরা গরিবদেরকে অনেকগুলো টাকা ডোনেট করবে। এর কারণে ফ্যাং শহরে অনেক বেশি রেসপেক্টফুল আর ফেমাস হয়ে যাবে। আর এই খুশিতে ফ্যাং ইওয়ান চেং এর উপরে ইমপ্রেস হয়ে যাবে। ব্যাস, যেই কথা সেই কাজ। পরের সিনে দেখি ও ফ্যাংয়ের কাছে গিয়ে এটা জানায় যে ওর নামে অনেকগুলো টাকা ডোনেট করেছে। কিন্তু ফ্যাং ওর উপরে খুশি হওয়ার বদলে ওর উপরে রেগে যায় আর ওকে সেখান থেকে বের করে দেয়। এরপর হঠাৎ করে ফ্যাং খেয়াল করে ওর কাছে ও সকল পাওয়ার ফিরে এসেছে। তখন ওর ম্যাচ মেকিং গার্ডের বলা সকল কথাগুলো মনে পড়ে, যে বলে তুমি যদি কারো সাহায্য করো তাহলে তুমি তোমার পাওয়ার ফিরে পাবে। এটা মনে পড়তেই ফ্যাং না চাইতো মনে মনে ইওয়ান চেং এর উপর খুশি হয়ে যায়। এরপর ও নিজের ম্যাজিক ব্যবহার করে বাইরে চলে আসে আর সোজা ম্যাচ মেকিং গার্ডের মন্দিরে চলে যায়। তখনই সেখানে ওই মিস্টেরিয়াস লোকটি চলে আসে, যাকে দেখে ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। ও তখনই ওই মিস্টেরিয়াস লোকের বুকে পেইন হতে থাকে। ও তখন ওকে নিয়ে ওখানে বসায়। এরপর ওই লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কেন সবসময় নিজের মুখটি ঢেকে রাখো? কেন তুমি এত মিস্টেরিয়াস? লোকটি তখন বলে, সঠিক সময় আসলে আমি নিজে থেকেই তোমাকে সবকিছু জানিয়ে দেব। ফ্যাং তখন বলে ঠিক আছে। এরপর ওই লোকটির কাঁধে মাথা রেখে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর সিনে আমরা ফ্যাংকে একটি নোবেল লিখতে দেখি। ও আসলে ইওয়ান চেংকে নিয়ে একটি নোবেল লিখছিল। তখন আমাদেরকে দেখানো হয় ওই নোবেলে কি কি লিখেছে, যেখানে দেখানো হয় ইওয়ান চেং আর ম্যাডাম ঝি। আসলে এখানে ম্যাডাম ঝি ও ওর বউ। ম্যাডাম ঝি আর ইওয়ান চেং একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। ঠিক একইভাবে শিয়া আর ইওয়ান চেংও একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এগুলো ভেবেই তো হাসতে থাকে। তখনই হঠাৎ করেই ওর ওই মিস্টেরিয়াস লোকটির কথা মনে পড়ে আর ওর মন খারাপ হয়ে যায়, কারণ ওই লোকটির কথা ওর অনেক বেশি মনে পড়ছিল। পরের সিনে দেখানো হয় ইওয়ান চেং ওর জন্য অনেক বেশি খাবার নিয়ে আসে, যেগুলো তো মজা করে খেতে থাকে। ইওয়ান চেং তখন ওকে জিজ্ঞাসা করে, এই খাবারগুলো কি তুমি আগে খেয়েছো? ফ্যাং জিজ্ঞাসা করে কেন? এতে তখন ইওয়ান চেং বলে, কারণ এগুলো দং ইয়ন থেকে আনা হয়েছে। আসলে ও এখানে জানতে চাচ্ছিল যে ফ্যাং আসলে কোনো দং ইয়নের গুপ্তচর কিনা। ফ্যাং বলে দেয়, হ্যাঁ এগুলো আমি আগেই খেয়েছি। যেটা শুনে ইওয়ান চেং বলে, তার মানে তুমি দং ইয়ন থেকে এসেছো? এতে ফ্যাং বলে, আমি দং ইয়ন থেকে নয়, বরং ওখানে গিয়ে খেয়েছিলাম একবার। ইওয়ান চেং তখন রেগে গিয়ে ওর হাত ধরে টেনে দাঁড় করায় আর ওকে ওর আসল পরিচয় জিজ্ঞাসা করে। ফ্যাং তখন মজা করে বলে, আমি তো একটি সুন্দরী মেয়ে আর এটাই আমার পরিচয়। ইওয়ান চেন তখন রেগে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা শিয়া আর বাইকে একসাথে দেখতে পাই। এখানেই আমরা জানতে পারি যে শিয়া বাইকে বলে দেয় যে ফ্যাংই হচ্ছে ফুড ফ্যারি, যেটা শুনে বাই তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু শিয়া যে এটা কি করে জানতে পারলো সেটা আমাদেরকে বলা হয় না। এদিকে দেখানো হয় ফ্যাং একা একা বসেছিল, তখনই সেখানে সেই লোকটি চলে আসে। ফ্যাং এবার ওই লোকটির চেহারা দেখতে চায়, কিন্তু লোকটি ওকে নিষেধ করে দেয়। তখনই লোকটি বুঝতে পারে সেখানে কেউ আসছে, তাই ও তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় ফ্যাংকে কোথাও পাওয়া যাচ্ছে না। এতে ইওয়ান চেং তো সবার উপরে অনেক বেশি রেগে যায় আর ফ্যাংকে যেখান থেকে পারে সেখান থেকে খুঁজে নিয়ে আসতে বলে। এদিকে দেখানো হয় ফ্যাং ছেলে ছদ্মবেশ নিয়ে মার্কেটে ওই মিস্টেরিয়াস লোকটির সঙ্গে ঘুরছে। তখন আমরা সেখানে মো আর বাইকেও দেখতে পাই, যারা মার্কেটে ঘুরতে এসেছিল। ওই লোকটি তখন ওদেরকে দেখতে পায় আর ফ্যাংকে বলে, আমি এক্ষুনি আসছি। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর বাই ফ্যাংকে দেখতে পায় আর বলে যে তুমি এখানে, আর সবাই তো তোমাকে ওদিকে খোঁজাখুঁজি করছে। বাই তখন ফ্যাংকে সেখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু ফ্যাং বলে, আমি এখন যাব না, আমার খুব খিদে পেয়েছে।
এতে বাই বলে, ও আচ্ছা, তাহলে চলো আমরা একটি রেস্টুরেন্টে বসে খাবার খাই। এগুলো দেখে মোর তো অনেক বেশি জেলাসি হচ্ছিল, কারণ ফ্যাং যেহেতু ছেলের ছদ্মবেশ নিয়েছিল তাই ও ভাবছিল ফ্যাং একজন ছেলে। আমরা তখন ওই লোকটিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখি, যে মনে মনে বলে, তুমি চিন্তা করো না, আমি এখান থেকে ঠিক তোমাকে নিয়ে যাব। এদিকে রেস্টুরেন্টে খেতে এসে বাই তো ফ্যাংয়ের অনেক ক্লোজ হচ্ছিল আর ওর অনেক কেয়ার করছিল, যেটা আর মোর সহ্য হয় না। মো সেখান থেকে চলে যায়। তখন ফ্যাং ওকে জানায় ও জেলাস হচ্ছে, তোমার ওর কাছে সবটা ক্লিয়ার করা উচিত। প্রথমে বাই যেতে চায় না, তখন ফ্যাং ওকে বলে, তুমি কি ওকে নিজের প্রেমের জালে ফাঁসাতে চাও না? এভাবে চলতে থাকলে ও তো তোমার থেকে আরো দূরে হয়ে যাবে। এটা শুনে বাই যায় মোয়ের কাছে সবটা ক্লিয়ার করার জন্য, কিন্তু মোর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তখন সেখানে ফ্যাং বেরিয়ে আসে। বাইর অনেকটা মন খারাপ হচ্ছিল, ওই জন্য ফ্যাংকে জড়িয়ে ধরে। পিছন ফিরে মো এটা দেখে আরো বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর দেখি ফ্যাং ম্যানশনে ফেরত আসে। তখন ওর উপরে ইওয়ান চ্যাং তো অনেক বেশি রেগে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? তখন তো ফ্যাং অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কি এটা জানার? আমি যেখানে ইচ্ছা সেখানে যাব। এগুলো শুনে ইওয়ান চ্যাং এর তো অনেক অভিমান হয়। ও রেগে সেখান থেকে চলে যায়। ইয়নচেন যখন বাইরে বেরিয়ে আসে তখনই ওর উপরে ওই লোকটি হামলা করে দেয়। ওই ইয়নচেনকে আহত করে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে সবাই চলে আসে। ফ্যাংয়ের কাছে ওই লোকটিকে একটু চেনা চেনা লাগে। এদিকে দেখানো হয় মো, লর্ড লিং আর শিয়ার ভাইকে একসাথে দেখতে পায়। এরপর শিয়ার ভাই সেখান থেকে চলে গেলে লর্ড লিং এর কাছে গিয়েও জিজ্ঞাসা করে যে ও শিয়ার ভাইয়ের সঙ্গে কি করছে। এতে লর্ড লিং তখন বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মোয়ের তো ওর উপরে একটু সন্দেহ হয়। এরপরে সিনে আমরা মোকে ইওয়ানচেং এর কাছে যেতে দেখি। ও ইয়নচেং এর কানে কিছু একটা বলে। ইয়নচেং তখন ওকে চিন্তা করতে নিষেধ করে আর এখন কোনো পদক্ষেপ নিতে নিষেধ করে। ইয়নচেং বলে, আমি আমার শত্রুকে ঠিকই খুঁজে বের করব আর তাকে নিজের হাতে শাস্তি দেব। তখনই ইওয়ানচেং এর কিছু একটা হতে থাকে। আমাদেরকে বলা হয় এটা এক ধরনের বিষের প্রভাব। তখন সেখানে বাই আর ফ্যাংও চলে আসে। মো তখন ওর ঘর থেকে একটি পেন্টিং পায়, যেটা আর কারণ নয় বরং ফ্যাংয়েরই ছিল। মো তখন বলে, এ থেকে পরিষ্কার বোঝা যায় যে ইওয়ানচেং ফ্যাংকে ভালোবাসে। এটা বলেই ও ওদের দুজনকে ধাক্কা মারে, যার ফলে ওদের কিস হয়ে যায়। ইয়নচেং তখন সেখানে অজ্ঞান হয়ে যায় ওই বিষের প্রভাবের জন্য। পরে সিনে দেখি মোয়ের জ্ঞান ফিরে আসে। তখন পাশে শিয়া বসেছিল। ও শিয়াকে ফ্যাংয়ের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু শিয়া তখন ফ্যাংয়ের বিষয়ে ওকে ভুল বোঝাতে থাকে যে ফ্যাংই নাকি ওকে বিষ দিয়েছে। আর তাছাড়া ও যখন থেকে এই প্যালেসে এসেছে তখন থেকে কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে। ইয়নচেং তখন বলে, কোনো প্রমাণ ছাড়া কথা বলা উচিত নয়। এতে শিয়া বলে, যদি আপনি প্রমাণ চান তাহলে ওর ঘরটি সার্চ করুন। এদিকে দেখানো হয় বাই ফ্যাংয়ের কাছে এসে বলে, আমি জানি যে তুমি সারা রাত জেগে আমার ভাইয়ের জন্য অ্যান্টিডোট বানিয়েছো। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ফ্যাং কতটা কষ্ট করে ইওয়ানচেং এর জন্য অ্যান্টিডোট বানায়। এরপর সিন বর্তমানে চলে আসে, যেখানে ইওয়ানচেং এর গার্ড চলে আসে আর এই রুমটিকে সার্চ করতে বলে। তো গার্ডরা তখন ফ্যাংয়ের রুমটি সার্চ করতে শুরু করে। ওরা তখন বালিশের তলায় কাগজে মোড়া একটি বিষ পায়। ইয়নচেং এর গার্ড তখন ফ্যাংকে নিয়ে সোজা ইয়নচেং এর কাছে চলে যায়, যেখানে ও ইয়নচেংকে সেই বিষটি দেখায়। ইয়নচেং তখন অনেক বেশি রেগে যায় ফ্যাংয়ের উপরে। ফ্যাং তখন বলে, এই বিষটি ওর নয়, বরং শিয়া ওকে ফাঁসানোর চেষ্টা করছে। ও তখন সবাইকে বলতে থাকে যে শিয়াকে ও লুকিয়ে লুকিয়ে ওর ঘরে যেতে দেখেছিল, কিন্তু তখনও বুঝতে পারেনি যে শিয়া আসলে ওখানে ওই বিষটি রাখতে গিয়েছে। কিন্তু ইয়নচেং ওর কোনো কথায় বিশ্বাস করে না আর ওকে দংয়ন সিটির একজন স্পাই ভাবে আর গার্ডকে বলে ওকে নিয়ে জেলে ভরে দিতে। এতে তখন ওরা সবাই মিলে সেখান থেকে ফ্যাংকে নিয়ে যায়। তখনই সেখানে বাই চলে আসে। বাই ইয়নচেংকে বলে, তুমি ফ্যাংয়ের সঙ্গে এটা একদমই ঠিক করনি। তুমি জানো ও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমার জন্য অ্যান্টিডোট বানিয়েছে। তোমাকে যে বিষটি দেওয়া হয়েছে সেটি টেস্ট করে। বাই তখন রেগে সেখান থেকে চলে যায়, কিন্তু ইয়নচেং এর মাথায় তো তখন অন্য কিছুই চলছিল। এদিকে গার্ড ফ্যাংকে একটি জায়গায় বন্দি করে দেয়। তখনই সেখানে ওই মিস্টিরিয়াস লোকটি চলে আসে। ও ফ্যাংকে বলে ও এখানে ওকে একটি গুরুত্বপূর্ণ জিনিস জানাতে এসেছে। বাইরে গার্ড পাহারা দিচ্ছিল। তখনই সেখানে বাই চলে আসে। গার্ড তখন বাইকে ভিতরে ঢুকতে দিতে চায় না। এতে তখন বাই ওর চোখে একটি ঘুষি মারে আর বাইরে থেকেই চিৎকারের আওয়াজ পেয়ে ওই লোকটি সেখান থেকে চলে যায়। এরপর বাই ভিতরে আসে আর ফ্যাংকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। ফ্যাং তখন সোজা ম্যাডাম ঝিয়ের কাছে চলে যায়। ম্যাডাম ঝি ওকে দেখে বলে, তোমার সাহস আছে বটে, এত কিছু করার পরও আবার আমার কাছে এসেছো। ফ্যাং বলে, এখানে আমি আপনাকে একটি জরুরি কথা বলতে এসেছি। আমি আপনার কাছে 3 দিনের সময় চেয়েছিলাম।
প্রমাণ খোঁজার জন্য, আর আমি এটা খুঁজে পেয়েছি, যেটা আছে শিয়ার ঘরে। ম্যাডাম ঝি তখন বলে, তুমি এটা কি করে জানলে? তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে ওই মিস্টেরিয়াস লোকটি এসে ফ্যাংকে এই কথাটি জানিয়ে দেয়। বর্তমানে ফ্যাং বলে, এটা জেনে আপনার কোনো লাভ নেই, আপনি শুধু শিয়ার ঘরে চলুন। এরপর ওরা শিয়ার ঘরে চলে যায়, যেখানে ওরা দুজন বিভিন্ন ধরনের বিষ বানানোর উপকরণ দেখতে পায়। ম্যাডাম ঝি তো এসব দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ফ্যাং তখন ম্যাডাম ঝিকে একটি বিষ দেখায়। ফ্যাং বলে, এই বিষটি হলো সেই বিষ যেটা কিনা ইউয়ানচেংকে দেওয়া হয়েছে। ম্যাডাম ঝি তখন সবকিছু বুঝতে পারে যে সব কিছুর পিছনে শিয়াই আছে। পরের সিনে দেখানো হয় ম্যাডাম ঝি ইউয়ানচেংকে শিয়ার রুমে নিয়ে আসে আর ওর সিক্রেট রুমে ঢুকতে চায়। শিয়া ওদেরকে ঢুকতে দিতে চায় না, কিন্তু ম্যাডাম ঝি জোর করে সেখানে ঢোকে। কিন্তু যা দেখে তা দেখে তো অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো রকম বিষ বানানোর উপকরণ ছিল না, বরং জামা কাপড় ছিল যেগুলো শিয়াকে ইউয়ানচেং দিয়েছে। ইউয়ানচেং তখন বলে, অনেক হয়েছে, আমি আর এই নিয়ে কথা বাড়াতে চাই না। এটা বলেই ও বাইরে বেরিয়ে আসে। ভিতরে ম্যাডাম জি তখন শিয়াকে বলে, তুমি কতদিন ধরে তোমার এই সত্যিটা লুকিয়ে যাবে? শিয়া তখন বলে, তুমি এই চিন্তা মাথা থেকে বাদ দাও, আমাকে ধরা এতটাও সোজা নয়। পরের দিনে দেখি ইউয়ানচেং তো ফ্যাংয়ের উপরে অনেক বেশি রেগেছিল, কারণ ও জেল থেকে পালিয়ে গেছে। ইউয়ানচেং বলে, ব্যাস অনেক হয়েছে, তোমার অনেক অপরাধী আমি সহ্য করেছি, এবার তো তোমাকে শাস্তি পেতেই হবে। ফ্যাং তখন রেগে যায় আর বলে, তুমি তো কখনোই আমাকে বিশ্বাস করনি, আর যদি আমাকে শাস্তি দিতেই চাও তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। যেটা শুনে ইউয়ানচেং এর তো অনেক বেশি রাগ হয়ে যায়। ও তখন ফ্যাংকে ডিভোর্স দিয়ে দেয়। এদিকে দেখানো হয় ওই মিস্টেরিয়াস লোকটি লর্ড লিং আর শিয়ার ভাইয়ের কাছে আসে। ও তখন অনেক বেশি রেগেছিল। ওদেরকে বলে, তোমরা কি ভেবেছো আমি জানতে পারবো না যে তোমরা সিক্রেটলি সৈন্য তৈরি করছো ইউয়ানচেং এর শহরে হামলা করার জন্য? এতে তখন লর্ড লিং বলে, যুদ্ধ ছাড়া শত্রুকে আমরা কিভাবে হারাবো, তাই আমরা এটা করছি, আর এটা আমরা করবই। এটা শুনে লোকটি রেগে সেখান থেকে চলে যেতে থাকে আর বলে, তাহলে তোমাদের আমার কোনো দরকার নেই। কিন্তু তখনই শিয়ার ভাই ওকে থামায় আর বলে, আপনি এমনটা করবেন না। লোকটি তখন শান্ত হয় আর বলে, দেখো, আমি তোমাদেরকে পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করছি, তোমরা কেন আমার উপরে ভরসা করছো না? এখানে লোকটি ওদেরকে বলে যে মো আর ইউয়ানচেং যতই উপরে উপরে দেখাক যে ওরা একে অপরের শত্রু, কিন্তু আসলে ওরা একে অপরের শত্রু নয়, ওরা দুজন আসলে একে অপরের সঙ্গে মিলে আছে। এখন যদি তোমরা ইউয়ানচেং এর উপর হামলা করো তাহলে মো অবশ্যই ওকে সাহায্য করবে, আর তখন তোমরা ওর সঙ্গে আর পেরে উঠবে না। এদিকে আমরা ইউয়ানচেং আর শিয়াকে দেখতে পাই। ইউয়ানচেং দেখতে পাই সেখানে ফ্যাং আসছে। এটা দেখেই ও শিয়ার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে আর শিয়ার অনেক ক্লোজ যেতে থাকে, যেটা দেখে ফ্যাংয়ের তো অনেক বেশি রাগ হয়ে যায়। ফ্যাং তখন মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে। পরের দিন সকালবেলা ফ্যাংয়ের যখন ঘুম ভাঙে তখন ও দেখতে পায় ও ম্যাডাম ঝিয়ের কাছে। ও তো কিছুই বুঝতে পারছিল না যে ও এখানে কি করে আসলো। তখনই ওর কাল রাতের কথা মনে পড়ে। ও যখন সেখান থেকে চলে যেতে যাচ্ছিল তখনই সেখানে ওই লোকটি চলে আসে। ফ্যাং বলে, আমাকে এখান থেকে নিয়ে চলো। এতে লোকটি বলে, ঠিক আছে। এরপর কি হয়েছিল ফ্যাংয়ের আর মনে নেই, কিন্তু ওই লোকটির উপর অনেক বেশি রেগে যায়, কারণ লোকটি ওকে ওর সাথে করে নিয়ে যায়নি। ম্যাডাম ঝি তখন ফ্যাংকে এখানেই থাকতে বলে, কিন্তু ফ্যাং থাকতে চায় না। ফ্যাং এখান থেকে চলে যেতে চায়। ম্যাডাম ঝি তখন বলে, আমি কিন্তু শিয়ার বিরুদ্ধে প্রমাণ পেয়েছি, ওই মাংসে যে বিষটা মেশানো হয়েছিল ওটা দংইউয়ান সিটি থেকে এসেছে, আর আজকাল শিয়ার ভাই অর্থাৎ মিনিস্টার শিয়া আর দংইউয়ান সিটির লর্ড লিংকে একসাথে দেখা যাচ্ছে। ম্যাডাম ঝি তখন কিছু ওষুধের লিস্ট বের করে আর বলে, এগুলো শিয়ার তৈরি করা মেডিসিনের লিস্ট অর্থাৎ বিষ, এটাই শিয়ার বিরুদ্ধে আমাদের কাছে অনেক বড় প্রমাণ। ফ্যাং তখন ওই বইটি নিয়ে নেয় আর ওর মাথায় তখন একটি বুদ্ধি আসে। এরপর ফ্যাং সোজা শিয়ার কাছে চলে যায় আর ওকে ওই বইটি দেখায়। শিয়া প্রথমে এমন ভাব করছিল যেন এতে ওর কোনো যাই আসে না। ফ্যাং তখন বলে, ঠিক আছে, যখন তোমার কোনো যায় আসে না তখন এটা আমি ইউয়ানচেংকে দেখিয়ে দিচ্ছি। যেটা শুনে ও তো একটু ভয় পেয়ে যায়। ফ্যাং তখন বলি, যদি তুমি আমার একটি কাজ করে দাও তাহলে আমি এটা দেখাবো না। শিয়া তখন জিজ্ঞাসা করে, কি কাজ করতে হবে? ফ্যাং বলে, আমি তোমার ভাই মিনিস্টার শিয়ার সঙ্গে দেখা করতে চাই। এরপরের সিনে আমরা ফ্যাংকে শিয়ার ভাইয়ের কাছে যেতে দেখি। ফ্যাং শিয়ার ভাইকে বলে, আজকাল আপনাকে লর্ড লিং এর সঙ্গে অনেক বেশি দেখা যাচ্ছে। আমি কিন্তু জানি আপনারা দুজন ইয়নচেংকে ক্ষতি করতে চান, আর আমিও আপনাদের দলে যেতে চাই, কারণ আমিও ইয়নচেংকে একদমই সহ্য করতে পারি না আর তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। মূলত এখানে ফ্যাং শিয়ার ভাইয়ের মুখ থেকে সবকিছু বের করতে চাচ্ছিল,
কিন্তু শিয়ার ভাই তো কিছুই স্বীকার করে না আর বলে আপনি ভুল জায়গায় এসেছেন। এটা বলে শিয়ার ভাই সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা শিয়ার ভাই আর ওই লোকটিকে একসাথে দেখতে পাই। শিয়ার ভাই তখন ওকে সবকিছু খুলে বলে। এতে লোকটি বলে তুমি কি উত্তর দিয়েছো? শিয়ার ভাই তখন বলে আপনি ঠিক যেভাবে শিখিয়েছিলেন আমাকে আমি ঠিক সেভাবেই বলেছি। লোকটি তখন বলে ও কিন্তু আবারও তোমার কাছে আসবে। এদিকে দেখি ইউয়ানচেং এর কাছে ম্যাডাম ঝি আসে। ম্যাডাম ঝি ইউয়ানচেংকে বলে তুমি যে লোকটিকে ধরতে বলেছিলে আমরা তাকে ধরে ফেলেছি। এখন কি আমাদের কোনো পদক্ষেপ নেওয়া উচিত? এতে ইউয়ানচেং বলে এখন কিছু করার দরকার নেই, আমি আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছি। এরপর ম্যাডাম জি সেখান থেকে বের হতে যায়, কিন্তু তখনই ও খেয়াল করে যে ইউয়ানচেং এর মন খুব একটা ভালো না। এতে ও বুঝতে পারে যে ও ফ্যাং এর জন্য মন খারাপ করে রেখেছে। ও সরাসরি ইউয়ানচেংকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। ইউয়ানচেং কিছুতে এটা স্বীকার করতে রাজি হয় না। ইউয়ানচেং তখন ম্যাডাম ঝিকে বলে তোমায় আমার আরেকটি কাজ করে দেওয়া লাগবে। এরপরও ম্যাডাম ঝি এর কানে কানে কিছু একটা বলে। পরের দিন আমরা ফ্যাংকে দেখতে পাই যে ছেলে ছদ্মবেশ নিয়ে মার্কেটে নভেল বিক্রি করছিল। উপরে তখন আমরা ইয়নচেংকে দেখতে পাই। ইয়নচেং এর গার্ড তখন বলে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি মানে আছে, আপনি গিয়ে সরাসরি ওনার সঙ্গে দেখা করুন না। ইয়নচেং তখন বলে তোমাকে এত কথা বলতে কে বলেছে? এখানে দেখানো হয় বাই ফ্যাং এর দোকানে আসে আর ওকে বলে তুমি এখানে বসে দোকান দিচ্ছ? আরে আমার ভাই হয়তো একটু রেগে গেছে তাই তোমার সঙ্গে ওরকম করেছে, এক্ষুনি আমার সঙ্গে ফেরত চলো। তখন সেখানে মৌ ছিল। মৌ বুঝতে পারে এটা কোনো ছেলে নয় বরং ফ্যাং। তখন তোর ভুল ধারণা সব ভেঙে যায়। কিন্তু বাই তখন মৌয়ের সঙ্গে ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায়। মৌ তখন বলে আমাকে একতরফা ভালোবাসার রোগে ধরেছে, জানি না ওকে আমার ভালোবাসা বোঝাতে কতটা কাঠখড় পোড়াতে হবে। এটা শুনে ফ্যাং বলে মনে হচ্ছে তুমি মেয়েদেরকে বেশি একটা বুঝতে পারো না। অনেক সময় এমনও হয় যে মেয়েরা মুখে বলে আমি তাকে পছন্দ করি না, কিন্তু মনে মনে অবশ্যই তাকে পছন্দ করে। মো তখন বলে কিন্তু যদি এমনটা না হয়? ফ্যাং বলে আরে বোকা, যদি এমনটাই না হবে তাহলে ও সারাদিন কেন তোমার সঙ্গে থাকে আর সবসময় মার্কেটে তোমার সঙ্গে কেন ঘুরতে আসে? মোয়ের কাছে তখন মনে হয় এই কথাটিতে লজিক আছে। ও তখন বাইয়ের পিছন পিছন চলে যায় আর বাইকে ইমপ্রেস করার জন্য সবকিছু করতে থাকে। পরের সিনে আমরা লর্ড লিং আর ফ্যাংকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে ওরা একে অপরের সঙ্গে কথা বলতে এসেছিল। বাইরে তখন আমরা ইউয়ানচেং আর ওর গার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখি। ফ্যাং তখন লর্ড লিংকে বলে আমি ইউয়ানচেংকে ঘৃণা করি আর ওর থেকে প্রতিশোধ নিতে চাই, তাই আমি আপনার কাছে হেল্প চাচ্ছি। লর্ড লিং তখন বলে এই ব্যাপারে আমি ভেবে দেখব। এটা শুনে ইউয়ানচেং তো অনেক বেশি রেগে যায় আর মনে মনে বলে তাহলেও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ডংইয়ন সিটির লোকের সঙ্গে হাত মেলাচ্ছে। পরে সিনে আমরা ফ্যাংকে মন্দিরে বসে থাকতে দেখি। আসলে ও এখানেই থাকে। তখনই সেখানে বাই চলে আসে। বাই এখানে ফ্যাংকে নিজের সাথে করে নিয়ে যেতে এসেছিল, কিন্তু ফ্যাং ওকে মানা করে দেয়। তখনই সেখানে কিছু লোক চলে আসে। এদিকে আমাদের ইউয়ানচেংকে দেখানো হয়, যার কাছে একটি গার্ড একটি লোককে ধরে নিয়ে আসে। মো তো লোকটিকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে একে কেন ধরা হয়েছে। তখন ইয়নচেং বলে এই লোকটি আমার ম্যানশনের সমস্ত খবরাখবর শিয়া আর শিয়ার ভাইকে দিয়ে দিত, আমি একে ধরে ফেলেছি। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়নচেং আসলে ম্যাডাম ঝি এর কানে কানে এটাই বলেছিল যে এই লোকটিকে ধরার জন্য। মূলত এখানে ইয়নচেংও জানতো যে শিয়াই আসলে ওকে বিষ দিয়েছিল। মো তো ওর এই বুদ্ধিমত্তা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এখানে ইউয়ানচেং আর মোয়ের মধ্যে আমরা ভালো একটি বন্ডিং দেখতে পাই। তখনই সেখানে গার্ড চলে আসে আর বলে ম্যাডাম ফ্যাং আর ম্যাডাম বাইকে কারা জন্য কিডন্যাপ করে নিয়ে গেছে, যেটা শুনে ওরা দুজন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে দেখানো হয় বাই আর ফ্যাংকে ওই লোকগুলো একটি জায়গায় বেঁধে রেখেছে। তখনই সেখানে ওই লোকটি চলে আসে আর সেখান থেকে ফ্যাংকে নিয়ে চলে যায়। এর পরপরই সেখানে ইউয়ানচেং আর মো চলে আসে। ইয়নচেন জিজ্ঞাসা করে এখানে ফ্যাং কোথায়। এতে তখন বাই ওকে বলে দেয় যে ফ্যাংকে কালো কাপড় পরা একটি লোক নিয়ে গেছে। এরপরে সিনে আমাদেরকে ওই লোকটি আর ফ্যাংকে দেখানো হয়। ফ্যাং তো ওই লোকটির উপর সন্দেহ করছিল যে এই লোকটি আবার শিয়ার ভাইয়ের সঙ্গে জড়িত আছে কিনা। লোকটি তখন বলে তুমি যদি চাও তাহলে আমি ইয়নচেংকে মেরে ফেলবো। ফ্যাংয়ের তখন মনে পড়ে এই লোকটি ইয়নচেং এর উপর হামলা করেছিল। এতেও জিজ্ঞাসা করে তুমি ইয়নচেং এর উপর হামলা কেন করেছিলে। লোকটি তখন বলে এটা আমি তোমার জন্যই করেছি, যাতে ইয়নচেং এর কাছ থেকে আমি তোমাকে নিয়ে আসতে পারি। এদিকে দেখানো হয় শিয়া ইয়নচেং এর কাছে আসে আর ইয়নচেং এর অনেক কেয়ার করতে থাকে। শিয়া এখানে ইয়নচেং এর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়নচেং এর তো এগুলো একদমই পছন্দ হচ্ছিল না। ইয়নচেং ওকে সরাসরি বলে দেয় ওর থেকে দূরে থাকতে। শিয়া তখন অনেক বেশি রেগে যায়
আর বলে, আপনিই তো সেদিনকে আমার সঙ্গে কত মিষ্টি মিষ্টি করে কথা বললেন, আপনিই তো বলেছিলেন যে আপনি আমাকেই ভালোবাসেন, তবে এসব কিছু কি মিথ্যা ছিল? ইয়ানচেং তখন বলে দেয়, হ্যাঁ এসব কিছু সব মিথ্যা ছিল। শিয়া তখন আরো বেশি রেগে যায় আর এসব কিছুর জন্য ফ্যাংকেই দায়ী করতে থাকে, যেটা দেখে ইয়ানচেং এর তো রাগ হয়ে যায়। ও বলে, তুমি আর তোমার ভাই যা করেছো আমি কিন্তু জানি। যেটা শুনে শিয়া হাসে আর বলে, তার মানে তুমি সবকিছু জেনে গেছো, তাহলে কেন আমাদেরকে শাস্তি দিচ্ছ না? ইয়ানচেং বলে, অপেক্ষা করো, তোমার এই উইশ আমি খুব তাড়াতাড়ি পূরণ করব। এদিকে আমরা ফ্যাংকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখি, যেখানে ও দেখছিল একটি জেনারেল আর একটি রাজকুমারের প্রেম কাহিনী, তবে কিছু দেশদ্রোহীর হাতে তাদের মৃত্যু হয়ে যায়। এখানে আমাদেরকে ওই জেনারেলের মুখ দেখানো হয়, যেটা আসলে ফ্যাং ছিল, কিন্তু ওই রাজকুমারের মুখ দেখানো হয় না। এরপরই ফ্যাংয়ের ঘুম ভেঙে যায়। ফ্যাং মনে মনে ভাবে, ওই ছেলেটিকে একদম ইয়নচেং এর মতো দেখতে। ও তখন ওই লোকটির মুখ থেকে পর্দা সরাতে চায়, কিন্তু লোকটি তখন ওর হাত ধরে ফেলে। পরের দিন সকালবেলা ওই লোকটি যখন ঘুম থেকে ওঠে তখনও ফ্যাংকে কোথাও দেখতে পায় না। এতেও ভাবে হয়তো ফ্যাং চলে গেছে, কিন্তু তখনই সেখানে ফ্যাং চলে আসে। এরপরই সেখানে ইয়ানচেং চলে আসে ফ্যাংকে নিতে। ইয়ানচেং ফ্যাংকে নিয়ে যেতে চায়, কিন্তু লোকটি তখন ইয়ানচেং এর উপর হামলা করে দেয়। এতে ওদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ফ্যাং তখন ওদেরকে থামানোর জন্য সামনে চলে আসে আর বলে, যদি তোমরা এখন আর যুদ্ধ করো তাহলে আমার মরা মুখ দেখবে। এটা বলেই ফ্যাং সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা ফ্যাংকে মার্কেটে ওর নভেল বুকগুলো বেচতে দেখি। তখনই সেখানে ইয়ানচেং চলে আসে। ইয়ানচেং ওকে ওর সঙ্গে যেতে বলে, কিন্তু ফ্যাং তো প্রথমে রাজি হচ্ছিল না। এতে ইয়ানচেং তখন ওকে জোর করে কোলে করে নিয়ে যায়। ইয়ানচেং তখন ফ্যাংয়ের হাত ধরে আর বলে, এবার থেকে সব সময় তুমি আমার সাথে থাকবে। এর পরিস্থিতি দেখি ইয়ানচেং একটি লাল সুতো এনে ওদের দুজনের হাতেই বেঁধে দেয়। এরপর ওরা দুজন একসাথেই শুয়ে পড়ে। ইয়ানচেং তো ঘুমিয়ে পড়ে, কিন্তু ফ্যাং ঘুমায় না। ফ্যাং তখন উঠে ওদের হাতে থাকা সেই সুতোটি ছিঁড়ে ফেলে আর সেখান থেকে শিয়ার রুমে চলে যায়। ও শিয়ার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু শিয়া তখন একটি ছুরি নিয়ে ওকে মারতে যায়, কিন্তু সঠিক সময়ে ও শিয়াকে ধরে ফেলে আর শিয়া ওকে মারতে পারে না। এরপর ফ্যাং সেখান থেকে চলে যায়। পরের দিনে দেখি ইয়ানচেং এর যখন ঘুম ভাঙে তখন ও নিজের পাশে ফ্যাংকে দেখতে পায় না। শিয়া তখন এসে বলে, আমি জানি ফ্যাং কোথায়। এর পরের দিনে আমরা ইয়ানচেংকে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে লর্ড লিং আর শিয়ার ভাই মিলে ফ্যাংকে ধরে রেখেছিল। ইয়ানচেং ওকে ছেড়ে দিতে বলে। শিয়ার ভাই তখন বলে, যদি তুমি নিজেকে মেরে ফেলো তাহলে আমরা ফ্যাংকে ছেড়ে দেব। ইয়ানচেং তখন বলে, ওকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। এটা শুনে ফ্যাং তখন ওকে এটা করতে নিষেধ করে আর সুযোগ বুঝে নিজের ডিভাইন পাওয়ার ব্যবহার করে ওই গার্ডদের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, যেটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। কিন্তু তখনই একটি গার্ড গিয়ে ইয়ানচেংকে ছুরি মেরে দেয়। এর পরপরই সেখানে গার্ড নিয়ে ম্যাডাম ছি চলে আসে। আসলে ফ্যাং আগে থেকেই ম্যাডাম চিকে সবকিছু জানিয়ে রেখেছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে ফ্যাং ওই লোকটির চেহারা দেখতে চায় আর ও দেখতে পায় ওই লোকটি একদম ইয়ানচেং এর মতো দেখতে। এতে তখন ও বুঝতে পারে যে ইয়ানচেং এর সঙ্গে ওর ভাগ্য জড়িয়ে আছে, কিন্তু এই লোকটি কে এটা আমরা পরে গিয়ে হয়তো জানতে পারবো। এ ব্যাপারে এখন কিছু জানানো হয় না। এবার সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে লর্ড লিং শিয়ার ভাইকে হোস্টেজ বানিয়ে পালিয়ে যায়, কিন্তু শিয়ার ভাই পালাতে পারে না। ওকে সবাই মিলে ধরে ফেলে। পরের সিনে দেখানো হয় শিয়া আর শিয়ার ভাইয়ের বিচার সভা বসানো হয়, যেখানে শিয়ার ভাই সবকিছু স্বীকার করে নেয় আর বলে, আমার বোনটাকে তোমরা ক্ষমা করে দিও, আমার বোন কিছুই করেনি। এটা বলেই ও দেয়ালে মাথা ঠুকে সেখানেই মারা যায়। শিয়া তো এটা দেখে অনেক বেশি কষ্ট পায় আর ইয়ানচেংকে বলে, কি দোষ করেছিলাম আমি তো শুধু তোমাকে ভালোই বেসেছিলাম, কিন্তু তুমি আমাকে কখনো ভালোই বাসুনি। ইয়ানচেং এতে কিছুই বলে না। শিয়া তখন চিরজীবনের মতো সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা ফ্যাংকে সুন্দরভাবে সাজতে দেখি। আসলে আজকে ওর ইয়ানচেং এর সঙ্গে বিয়ে ছিল, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে বাইসহ সকল সার্ভেন্টরা অজ্ঞান হয়ে যায় আর সেখানে লর্ড লিং চলে আসে। লর্ড লিং এখানে ফ্যাংকে মারতে এসেছিল, কিন্তু ফ্যাং তখন নিজের ডিভাইন পাওয়ার ব্যবহার করে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্যাংয়ের ডিভাইন পাওয়ার কাজ করছিল না। লিং তখন ওকে মারতে আসে, কিন্তু তখনই সেখানে ওই লোকটি চলে আসে আর ছুরিটি ওর গায়ে লেগে যায়। লোকটির মুখে থাকা মুখোশটি তখন খুলে যায় আর আমরা দেখতে পাই ও তো একদম ইয়ানচেং এর মতোই দেখতে। তখনই সেখানে ইয়ানচেং আর মো চলে আসে। ওই লোকটি তখন মাটিতে লুটিয়ে পড়ে।
ফ্যাং ওকে ধরে কান্না করতে শুরু করে। লোকটি তখন ফ্যাংকে কান্না করতে নিষেধ করে আর বলে, এই জীবনে আমার কোনো অস্তিত্ব নেই, আমাকে শুধু পাঠানো হয়েছে তোমার আর ইয়নচেংকে মিল করার জন্য। শুধু এই জন্মেরই নয়, ইয়নচেং তোমার প্রত্যেকটি জন্মেরই জীবন সঙ্গী ছিল, তবে আমি ভাবতে পারিনি যে আমি এভাবে তোমার প্রেমে পড়ে যাব। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, তাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এটা বলে লোকটি সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এরপর সেখানে ম্যাচমেকিং গড চলে আসে, যে লর্ড লিংকে তার উচিত শিক্ষা দেয়। ম্যাচমেকিং গড তখন ওদের দুজনের হাতে লাল সুতো বেঁধে দেয়, অর্থাৎ আজ থেকে ওরা দুজন একে অপরের জীবনসঙ্গী রূপে পরিপূর্ণতা পেল। এদিকে দেখানো হয় বাইয়ের জ্ঞান ফিরে আসে। মতো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় ওদের দুজনের বিয়ে হয়ে গিয়েছিল, যেখানে ফ্যাং ইয়নচেংকে বলে, আমি আগেই তোমাকে বলেছিলাম যে আমি কোনো মানুষ নয়, এতে কি তোমার কোনো সমস্যা আছে? ইয়নচেং বলে, এতে আমার কেন কোনো সমস্যা থাকবে? তুমি কে, কোথা থেকে এসেছো এটা কোনো ম্যাটার করে না, বরং এটা ম্যাটার করে যে আমি তোমাকে ভালোবাসি। এরপর ইয়নচেং একটি চামচ বের করে, যেটা ফ্যাংয়েরই ছিল। ইয়নচেং বলে, একবার আমি মন্দিরে গিয়েছিলাম, যখন এই চামচটি আমার মাথার উপরে পড়েছিল। আমি জানি এটা তোমার, তাই এখন আমি এটা তোমাকে ফেরত দিচ্ছি। ফ্যাং তো চামচটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই চামচটি ওর অনেক প্রিয় ছিল। এরপর ওরা দুজন একে অপরকে কিস করে। কি ভাবছো এখানে কি ড্রামাটি শেষ? তাহলে তুমি একদম ভুল ভাবছো। তখন আমাদেরকে ওদের পুরনো স্মৃতিগুলো দেখানো হয়, যেখান থেকে আস্তে আস্তে ফ্যাং ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এরপর আসে বর্তমান সময়ের পালা, যেখান থেকেও ফ্যাং ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ইয়নচেং এর মন তখন খারাপ হয়ে যায়। ইয়নচেং বলে, আমি দরকার হলে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। আর এখানে এই ড্রামাটি স্যাড এন্ডিং হয়ে যায়। সত্যি বলতে ড্রামাটির এন্ডিংটা আমার একদমই পছন্দ হয়নি। আমি কখনো ভাবতেও পারিনি যে ড্রামার এভাবে এন্ডিং হয়ে যাবে। যদি জানতাম তাহলে কখনোই এই ড্রামাটি এক্সপ্লেন করতাম না। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।